প্রত্যেকটা বার রেকর্ডারটা অন করি আর ২ মিনিট বয়া, বয়া ভাবি যে কেল্লেগা ভাই কেল্লেগা আমি শুরু করছিলাম। ভিডিওতে কেল্লেগা বানানো শুরু করছিলাম ভাই। পকেটে টাকা নাই, ভিডিওতে ভিউ নাই, রাইতে ঘুম নাই, বাসাতে বাইরে দেখি রাস্তাও নাই। আর এই জায়গায় আমি ভিডিও করতে বইছি কি সব জিনিসপাতি নিয়ে কথা কম, এটি কোন জায়গায় ব্যবহার করব ভাই, কেডা ব্যবহার করব, কেল্লেগাই বা ব্যবহার করব, কি দরকার ছিল এই সব জিনিসের, কি দরকার ছিল ভাই। যাই হোক, এই সকল প্রোক্রাস্টিনেশনের মাধ্যমে আমার দিন কাইটা যায় এবং আজকেও এইসব নিয়ে অনেক বেশি প্রোক্রাস্টিনেট করতেছিলাম। নতুন ওয়ার্ড শিখছি, প্রোক্রাস্টিনেট। আমি এটার অর্থ জানি না, কিন্তু ইউজ করতে ভালো লাগে, এই কারণে ব্যবহার করতেছি। কেউ যদি অর্থ জানেন তাহলে কমেন্টে জানায় দিন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্রুশাল স্টেপসগুলো নিয়ে কথা বলছি এবং এছাড়াও আরো অনেক ধরনের স্টেপস আছে যেগুলো আমাদের মেনটেন করতে হবে। এই ক্রুশাল স্টেপসগুলা একেবারে ম্যান্ডেটরি। আপনাদের মেশিনকে যদি বুঝাইতে হয় যে আসলে একটা ওয়ার্ড কি মিন করতেছে, সেটার ইম্পর্টেন্সটা কতটুকু, তাহলে আপনাকে অবশ্যই টোকেনাইজেশন, ভেক্টরাইজেশন করতেই হবে। কিন্তু এছাড়াও কিছু জিনিসপাতি আছে যেগুলো আপনাদের মেনটেন করা উচিত। যেমন আপনার মেশিনের কাছে এম, ইজ, আর এই সকল জিনিসপাতির কোনো মিনিং নাই, দি এই সকল জিনিসের কোনো মিনিং নাই, তারপরে লাইকসের ইএস এগুলার কোনো মিনিং নাই। এবং আপনারা চাইলে এই সকল জিনিসকেও আপনার প্রত্যেকটা টোকেন থেকে রিমুভ করে দিতে পারেন এবং এই প্রসেসটাকে বলা হয় স্টপ ওয়ার্ডস রিমুভ করা। যে সকল ওয়ার্ড খুবই কমন, খুবই ফ্রিকোয়েন্ট এবং সেগুলো আসলে তেমন কোনো ভ্যালু রাখে না আমাদের কোনো একটা ডকুমেন্টের ইম্পর্টেন্সের ক্ষেত্রে, সেগুলোকে স্টপ ওয়ার্ডস বলা হয় এবং সেই সকল স্টপ ওয়ার্ডসকে আমরা রিমুভ করে দিতে পারি। এবং আমরা যে সকল প্রিফিক্সেস অথবা সাফিক্সেস ব্যবহার করি ওয়ার্ডসের ক্ষেত্রে, যেমন লাইকসের ক্ষেত্রে এস লাগাই দিতেছি, অরেঞ্জেসের ক্ষেত্রে ইএস লাগাই দিতেছি, এই সকল জিনিসপতিগুলো নির্ভর করে ভার্বস এবং অন্যান্য যে সকল গ্রামাটিক্যাল উঙ্গাবুঙ্গা আছে ওই সকল জিনিসের উপরে, এবং এগুলাকে রিমুভ করার প্রসেসকে বলা হয় স্টেমিং। এবং আপনারা আপনাদের ডোমেইনের পার্সপেক্টিভে এগুলো রিমুভ করবেন কি করবেন না সেটাকে ডিসাইড করতে পারেন। এখন এখানে ডোমেইন বলতে আমি বুঝাইতেছি যে আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন সেই ডকুমেন্টটা কোন ফিল্ডের, সেটা মেডিকেল ফিল্ডের হইতে পারে, সেটা টিচিং ফিল্ডের হইতে পারে, সেটা উপন্যাস হইতে পারে, অথবা নর্মাল ম্যাথামেটিক্যাল জার্নাল পেপার হইতে পারে। এবং এই সকল কিছুর জন্যই এই সকল প্রি প্রসেসিংগুলা বিভিন্নভাবে অ্যাপ্লাইড হয় এবং নির্ভর করে আপনার ওই ডোমেইনের নলেজ কতটুকু। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি একেবারে কোডিং এর দিকে চলে আসি তাহলে ভালো হয়, কারণ আমরা একেবারে বেসিক জিনিসপাতিগুলোকে কভার করে ফেলছি। এবং এই ক্ষেত্রে আমাদের একটা ডাটা সেট লাগবে, কিন্তু তার আগে আমি একটু ভিএস কোডটারে ওপেন করে নিব, কেমনটা লাগে। ভিএস কোড ওপেন হইতেছে না, লেগা ওপেন হয়ে গেছে এবং এই ক্ষেত্রে নতুন একটা ফাইলকে তৈরি করে নিব এখানে এবং নিউ ফাইল, এটার নাম দিব আমি nlp.ipynb এবং রান করে দিলাম। এবং আমাদের একটা ডাটা সেটও দরকার পড়বে। এই ক্ষেত্রে আমি একটা সুন্দর ডাটা সেটকে ব্যবহার করতেছি যেটার নাম হচ্ছে SMS স্প্যাম কালেকশন। এটা আপনারা ইউসিআই মেশিন লার্নিং লাইব্রেরি থেকে পাওয়া যাবেন এবং এই ক্ষেত্রে আপনারা যদি ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরির ব্যাপারে না জানেন, এখানে আপনারা অনেক ধরনের জেনুইন ডাটা সেট পান এবং এটা হচ্ছে জাস্ট ডাটার একটা রিপোজিটরির মতো। এই কারণে এটার ফুল নাম হচ্ছে ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি। এবং আপনারা এখান থেকে ডাটা সেটটা নামায় নিতে পারেন অথবা আমার গিটহাব রিপোজিটরি থেকেও আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্টলি নামাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমি জাস্ট ডাটা সেটটাকে আমার গিটহাব রিপোজিটরি থেকে এখানে নিয়ে আসবো এবং আমি পেস্ট করে দিছি। এবং পেস্ট করে দেওয়ার পর এখন আমরা আমাদের ডাটাটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি। আমাদের ডাটাটা ফুললি টেক্সট ডাটা এবং এটা আসলে সিএসভি ফরম্যাটেও নাই। সো এই ক্ষেত্রে আমরা ডাটাটাকে আসলে রিড করব কিভাবে সেটা আমাদের ফার্স্ট কনসার্ন। প্রথমত আমাদের আগে একটু অ্যানালাইজ করতে হবে যে ডাটাটার ভেতরে স্পেসিফিক কোনো স্প্লিটিং অপশন আছে কিনা। এখানে স্প্লিটিং অপশন বলতে বুঝাইতেছি যে প্রত্যেকটা ডাটা সেটের ক্ষেত্রেই এমন একটা মেথড থাকতে হবে যার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি ওই ডাটা সেটের ফিচারগুলা কি কি। এবং এই ক্ষেত্রে আমরা ওই রকমই একটা স্প্লিটিং ফ্যাক্টরকে খুঁজে বের করার চেষ্টা করব। যেহেতু টেক্সট ডাটা, আপনারা পাইথনের মাধ্যমে যে কোনো টেক্সট ফাইলকে ওপেন করতে পারেন। সিনট্যাক্সটা খুবই সিম্পল, আমাদের উইথ কিওয়ার্ডকে ব্যবহার করতে হবে, তারপর আমরা ওপেন ফাংশনটাকে ব্যবহার করব। এই ওপেন ফাংশনটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের টেক্সট ফাইলকে ওপেন করতে পারেন এবং ওপেন ফাংশনের ভেতরে আমরা ফাইলের নামটাকে দিয়ে দিব। সো কোটেশনের ভেতরে ./SMS স্প্যাম কালেকশন এবং তারপর আমি লিখে দিব অ্যাজ এফ।
এবং এটা করলে কি হবে, সুন্দরভাবে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাবে এবং এই ফাইলের সকল ধরনের ইনফরমেশনগুলা এই এফ অবজেক্টের ভেতরে স্টোর হয়ে যাবে। এবং এখন আমি এফ অবজেক্ট থেকে রিড লাইন্স নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে এটা ওই ফাইলের সকল লাইনকে ডাইরেক্টলি লোড করে নিয়ে আসবে এবং আমরা এটাকে মেসেজের ভেতরে স্টোর করে রাখবো। সো মেসেজ ইজ ইকুয়ালস টু এফ ডট রিড লাইন্স অ্যান্ড নাও এই সেলটাকে রান করে দিলাম, কার্নেলটাকে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নেওয়ার পর আমরা মেসেজ ভ্যারিয়েবলটাকে ব্যবহার করতে পারি আমাদের টেক্সটগুলোকে দেখে নেওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমি মেসেজের 0 ইন্ডেক্সটাকে দেখতে চাই, একটু রান করে দিলাম এবং আমরা এখানে দেখতে পারতেছি যে 0 ইন্ডেক্সে একটা লম্বা লেখা আছে এবং এই লেখার শুরুতে হ্যাম লেখা আছে, তারপরে একটা ড্যাশ টি দেওয়া আছে। এর মিনিং কি, আমি দেখি এই জিনিসটা অন্য কোথাও আছে কিনা। রান করলাম, হ্যাম লিখে ড্যাশ টি। আমরা যদি একটু আমাদের ডাটাতে যাই তাহলে দেখতে পারবো এই জিনিসটা আসলেও সত্যি। হ্যাম লিখে তারপরে টেক্সটটা শুরু হয়েছে, স্প্যাম লিখে তারপরে টেক্সটটা শুরু হয়েছে। এবং এই ক্ষেত্রে আপনাদের সাথে এখন একটু ডাটা নিয়ে কথা বলতে হবে। প্রথমত এই ডাটা সেটের ক্ষেত্রে আমাদেরকে একটা টেক্সট দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটা লাইনে একটা টেক্সট মেসেজ আছে এবং সেই টেক্সট মেসেজটা আসলে একটা ইমেল এবং সেটা কি স্প্যাম ইমেল কিনা ইন্ডিকেট করা আছে স্প্যাম অথবা হ্যামের মাধ্যমে। হ্যাম হচ্ছে না, এটা স্প্যাম মেইল না, এবং স্প্যাম হচ্ছে যে হ্যাঁ এটা আসলে একটা স্প্যাম মেইল। তো এই ক্ষেত্রে আমরা যখন ডাটাটাকে দেখতেছি তখন দেখতেছি যে স্প্যাম এবং হ্যামের পর একটা স্ল্যাশ টি দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা এই স্ল্যাশ টিটাকে আসলে ব্যবহার করতে পারি ডাটাটাকে স্প্লিট করে ফেলার জন্য এবং আমরা কমার বদলে এই ব্যাকস্ল্যাশ টিটাকেই ব্যবহার করতে পারি আমাদের ফিচারগুলোকে আইডেন্টিফাই করার জন্য। ব্যাকস্ল্যাশ টি এর বাঁ দিকে থাকবে স্প্যাম নাকি হ্যাম সেটা এবং ডান দিকে থাকবে আমাদের ইমেইলটা। সো এই ক্ষেত্রে আমরা এখানে পান্ডাসকে ব্যবহার করতে পারি ডাটাটাকে লোড করার জন্য। সো পান্ডাস অ্যাজ পিডি এবং আমি এখানে পিডি ডট রিড সিএসভি কেই ব্যবহার করব, কারণ যেহেতু আমরা একটা স্প্লিটিং ফ্যাক্টরকে পেয়ে গেছি এটার সাপেক্ষে আমরা এখন আমাদের এই ফাইলটাকে একটা সিএসভি ফাইল আকারেই ট্রিট করতে পারি। যদিও এখানে কোনো কমা নেই, আমরা ব্যাকস্ল্যাশ টিকে ধরে নিব কমা আকারে এবং রিড সিএসভির ভেতরে আমি সুন্দরভাবে ফাইল পার্টটাকে দিয়ে দিব যেটা হবে এসএমএস কালেকশন এবং আমি এখানে সেপারেট আর্গুমেন্টটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আপনারা বলে দিতে পারেন যে কিসের সাপেক্ষে আপনার ফিচারগুলো স্প্লিট হবে। সো এই ক্ষেত্রে বাই ডিফল্ট এখানে সেট করা থাকে কমা, কিন্তু আমরা এখানে ব্যাকস্ল্যাশ টিকে সেট করে দিব এবং আমি ফিচার নেমসগুলোকেও এখানে সেট করে দিতে চাই, কারণ আমাদের ডাটা সেটে কোনো ফিচার নেম সেট করা নেই। সো ফিচার নেমস কিভাবে সেট করা যায় সেটা একটু যদি ভাবি তাহলে একটার নাম দিলাম লেভেল এবং আরেকটার নাম দিলাম মেসেজ। এন্ড আমি একটু রান করে দেখি ডাটাটা লোড হয় কিনা। হ্যাঁ, লোড হয়েছে ঠিকঠাক মতো। এখন আমাদের কাছে দুইটা ফিচার আছে, লেভেল এবং মেসেজ। লেভেলের ভেতরে শুধু আমি স্প্যাম এবং হ্যামকে দেখতে পারতেছি এবং আমাদের মোটমাট ডাটার পরিমাণ হচ্ছে 5772 ইন্টু 2। রো আছে 5572 এবং কলামস আছে দুইটা, লেভেল এবং মেসেজেস। এবং আমি এটাকে এখন একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে পারি যেটার নাম দেবো আমি ডাটা ইজ ইকুয়ালস টু পিডি ডট রিড সিএসভি। অ্যান্ড আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, সেলটাকে আরেকবার রান করে দিব এবং রান করে দেওয়ার পর আমরা আমাদের কাজে চলে আসতে পারি। তো এই ক্ষেত্রে সবার প্রথম যে কাজটা আমি করতে পারি সেটা হচ্ছে ডাটা ডট ইনফো মেথডটাকে চালানো এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব কোনো ধরনের মিসিং ভ্যালুস এখানে নাই। সেহেতু আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের ডাটার ডিসক্রিপশনটাকে দেখতে চাই। সো ডাটা ডট ডিসক্রাইব মেথডটাকে এখানে ব্যবহার করে দিলাম এবং আমাদের সামনে এখন আমাদের ডাটার কিছু ইনফরমেশন চলে আসলো। আমরা যদি দেখি তাহলে আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের ফিচারগুলোর জন্য কাউন্ট, ইউনিক, টপ এবং ফ্রিকোয়েন্সিটা। সো এই ক্ষেত্রে আমাদের স্প্যাম এবং হ্যাম দুইটা ইউনিক ভ্যালু আছে লেভেলের জন্য এবং মেসেজের জন্য আমরা দেখতে পারতেছি যে 5169টা ইউনিক ভ্যালু আছে এবং বাকিগুলাতে ইউনিক ভ্যালুর পরিমাণ যথেষ্ট বেশি, কিন্তু কিছু কিছু মেসেজেস অবশ্যই রিপিটেড হয়েছে এবং এই সকল মেসেজেস কি কি হইতে পারে জাস্ট আপনারা একটু ভাইবা দেখেন। আমরা বাঙালিরা কি মেসেজ দেই? কেউ আম করে মেসেজ দিছে কই তুই, খাড়া আইতাছি। অলমোস্ট সব বাঙালিরা এই মেসেজটা দিছে, খাড়া আইতাছি। অথবা কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা যে কতক্ষণ লাগবো। আমার মনে হয় আমরা বাঙালিরা বেশিরভাগ সময় এই কথাটা বলছি, এই তো আর 5 মিনিট, তুই খাড়া আইতাছি আমি। আবারও ঘুরে ফিরে ওই খাড়া আইতাছে। সো এইরকম কিছু কিছু ইংলিশ
মেসেজেস থাকতে পারে যেগুলো বারবার রিপিটেড হয়, বাট ওগুলো অত বড় কনসার্নের কোনো কিছুই না। এবং এখানে দেখানো হইতেছে যে টপের মাধ্যমে সবচেয়ে বেশিবার রিপিটেড কোনটা হইছে সেই ভ্যালুটাকে। সো লেভেলের জন্য সবচেয়ে বেশিবার রিপিটেড হইছে হ্যামটা, এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4825। 5572টা মেসেজের ভেতরে 4825 বার শুধু হ্যামই আছে। তো আমাদের ডাটা খুবই ইমব্যালেন্সড হইতে যাইতেছে, বুঝতে পারতেছি। এন্ড সাথে সাথে যদি মেসেজের দিক থেকে লক্ষ্য করি তাহলে টপ মেসেজ হচ্ছে সরি আই উইল কল লেটার, এবং এইটা রিপিটেড হয়েছে 30 বার। সো খারা আইতাসির যমজ ভাই হচ্ছে ইংলিশে সরি আই উইল কল লেটার। প্রিটি নাইস, প্রিটি নাইস। অ্যান্ড নাও আমরা কিছু অ্যানালাইসিস করতে পারি আমাদের এই মেসেজগুলোর মাধ্যমে। আমরা আসলে এমন একটা মডেলকে বানানোর চেষ্টা করব যেটা কোনো একটা মেইল স্প্যাম মেইল কিনা সেটাকে ডিটেক্ট করতে পারবে। এটা অনেক পুরনো একটা প্রজেক্টের সাথে সম্পর্কিত। বর্তমানে আপনারা যারা জিমেল ব্যবহার করেন তারা স্প্যাম ফোল্ডার নামক একটা ফোল্ডার তো অবশ্যই দেখছেন, এবং সেখানে কিছু কিছু ইমেল হুদাই যায় জমা হয়, এবং সেই সকল ইমেল বেশিরভাগ সময়ই স্প্যাম মেইলস হয় যেগুলো হুদা কামে মানুষ আপনার কাছে পাঠায়, এবং আপনি ওগুলো জীবনেও চোখে দেখেন না, এবং ওইটার পেছনে যেই ধরনের জিনিসপাতি হয় সেই সকল জিনিসপাতি আপনাদের সাথে ডিসকাস করাটাই হবে আমার প্রধান উদ্দেশ্য। সো আমরা অনেক পুরনো টাইমের খুবই ভালো একটা প্রজেক্টকে রিক্রিয়েট করতে যাইতেছি, এবং এটার উপরে আর্টিকেল লিখতে যে আমার কোন লেভেলের পেইনটা হয়েছিল। আমি একটু আগে ওটা পাবলিশ করছি, কিন্তু ভাই অন্য লেভেলের পেইন হয়েছিল এটার জন্য। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং করব। যেহেতু আমাদের কাছে মেসেজগুলো আছে এবং সেটার লেভেলগুলো আছে, আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে লেভেলটাই হচ্ছে আমাদের টার্গেট এবং আমাদের মেসেজটাই হবে আমাদের ফিচার। সো এই ক্ষেত্রে আমাদের এখন কিছু কাজ করতে হবে যার মাধ্যমে আসলে আমরা আমাদের ফিচার থেকে ভিজুয়ালাইজেশন করতে পারি এবং ডাটাকে বের করে নিয়ে আসতে পারি। সো প্রথম যে কাজটা আমি করতে পছন্দ করি সেটা হচ্ছে, যখন আপনি টেক্সট ডাটা নিয়ে কাজ করবেন তখন টেক্সট ডাটার পাশে ওই টেক্সটের লেন্থ থাকাটা খুবই ভালো এবং উপকারীও বটে। এবং ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে কোন মেসেজটার লেন্থ কতটুকু এবং লেন্থের সাপেক্ষে কোনটার ফ্রিকোয়েন্সি কতটুকু ছিল, মানে কোন টার্গেট ভ্যারিয়েবলটাতে ইফেক্ট করতেছে, ডিস্ট্রিবিউশনটা বোঝা, এই সকল জিনিসপাতির ক্ষেত্রে আপনার অনেকটা হেল্প হইতে পারে। সো এই ক্ষেত্রে আমি এখানে সিম্পলি নতুন একটা কলামকে তৈরি করে নিব, যেটার নাম দিব আমি লেন, এবং ইকুয়ালস টু দিয়ে আমি ডাটা থেকে মেসেজের উপর অ্যাপ্লাই মেথডটাকে ব্যবহার করব এবং পাইথনের লেন ফাংশনটাকে এখানে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হবে, সিম্পলি আমাদের মেসেজ ফিচারের উপরে লেন ফাংশনটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং প্রত্যেকটা মেসেজের লেংথ একটা সিরিজ আকারে রিটার্ন করা হবে, এবং আমরা তারপর সেটাকে নতুন একটা কলাম আকারে সেট করে দিব আমাদের ডাটাতে। তো এই ক্ষেত্রে আমি যদি রান করে দিই এবং আমরা যদি এখন ডাটা ডট হেড মেথডটাকে চালাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো নতুন একটা ফিচার অ্যাড হয়ে গেছে এবং সেটার ভেতরে আমরা প্রত্যেকটা মেসেজের লেন্থকে দেখতে পারতেছি। এটা অনেকটাই হেল্পফুল হইতে পারে ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। সো প্রথমত আমি আপনাদেরকে দেখাইতে চাই যে ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এটা কিভাবে ইম্পর্টেন্ট হবে। সো ইম্পোর্ট করে নেব ম্যাটপ্লটলিবকে ডট pyplot as plt, ইম্পোর্ট করে নেব seaborn-কে, সো ইম্পোর্ট seaborn as sns, and নাও আমরা একটু প্লটিং এর দিকে যাইতে পারি। সো আমরা একটা হিস্টোগ্রামকে তৈরি করতে পারি। যেহেতু আমাদের কাছে এখন লেন্থ আছে, সেহেতু আমরা মেসেজ কত বড় অথবা ছোট হইতে পারে সেটার সাপেক্ষে আমাদের টার্গেট কলামের ডিস্ট্রিবিউশনটাকে আমরা একটু দেখে নিতে পারি। সো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমি sns ডট ডিসপ্লটকে ব্যবহার করতে পারি। এখানে ডিসপ্লট লিখছি, কেমনটা লাগে হিস্টপ্লটকে ব্যবহার করব। ডাটা হবে আমাদের ডাটা, এবং এক্স অক্ষ বরাবর আমি লেনটাকে দিয়ে দিতে চাই, অ্যান্ড আমি হিউ সেট করব। কি হিউ থাক, আমি কেডিটাকে অন করে দিব, কেডি ট্রু করে দিব। আমি যদি রান করে দিই তাহলে এখন আমরা একটা খুবই ইন্টারেস্টিং গ্রাফকে আমাদের সামনে দেখতে পারবো। আমার মনে হয় ফিগারটাকে যদি একটু বড় করা হইতো তাহলে ভালো হয়। সো পিএলটি ডট ফিগার মেথড, এটার ভেতরে আমি ফিক্স সাইজকে পাঠিয়ে দেব। ফিক্স সাইজ ইজ ইকুয়ালস টু 10,6। রান করে দিই এবং হ্যাঁ, এখন আমাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস চলে আসছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে
লেন্থ 0 থেকে অলমোস্ট 900-র উপরে হইতে পারে। ওয়াও! আমার ওই মানুষটার জন্য কষ্ট হয় যার কাছে ওই ইমেলটা গেছিল। অলমোস্ট 900 ক্যারেক্টারের ইমেল গেছিল। কিন্তু আসল ইন্টারেস্টিং জিনিসটা এখানে না। ইন্টারেস্টিং জিনিসটা হইতেছে এখানে। আপনারা যদি দেখেন তাহলে আমাদের ডাটাতে 2টা অমায়িক ঢেউ আছে এবং এরকম ধরনের ডাটা যখন আপনি দেখবেন তখন এটাকে বলা হয় রাইট স্কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন। এবং রাইট স্কিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় জিনিসটা, যে শুরু থেকে খুব অল্প থেকে হঠাৎ করে বেড়ে যায়, তারপর আস্তে আস্তে কমতে 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 অনেক দূর পর্যন্ত ভ্যালুটা যাইতে পারে। কিন্তু এখানে আমরা একটা অ্যানোমালি দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা রাইট স্কিওয়ার্ড হইলেও এখানে 2টা আলাদা আলাদা পিক আছে। চূড়া, পিক বলতে বোঝায় চূড়া, এবং আসলে আমরা এখানে দেখতে পারতেছি যে ভ্যালুগুলো হঠাৎ করে উপরে গেছে, নিচে নেমে হঠাৎ করে আবার উপরে যায়, আবার নিচে নেমে গেছে, এবং এইটাকে বলা হয় বাইমোডাল ডিস্ট্রিবিউশন। সো আমাদের গ্রাফটা একই সাথে 2টা ডিস্ট্রিবিউশনের সংমিশ্রণ। আমাদের ভ্যালুর ডিস্ট্রিবিউশন অনেক বড়, কিন্তু মোস্ট অফ দ্য ভ্যালু বাঁ দিকে আছে, এই কারণে এটা রাইট স্কিওয়ার্ড। এবং যেহেতু ওই রাইট স্কিওয়ার্ড ডাটাতে আমরা 2টা পিক দেখতে পারতেছি, সেহেতু আমাদের ডাটাতে আসলে বাইমোডাল ডিস্ট্রিবিউশন দেখা যাইতেছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমি যদি এখন হিউটাকে সেট করে দেই, তাহলে আমরা এই বাইমোডাল ডিস্ট্রিবিউশনের পেছনের কারণটাকে ভালোভাবে বুঝতে পারি। এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হ্যাঁ, বাইমোডাল ডিস্ট্রিবিউশনের কারণটা হচ্ছে খুবই অবভিয়াস। হ্যাম মেসেজগুলো খুব ছোট ছোট এবং হ্যাম মেসেজের সংখ্যা অনেক বেশি আমাদের এই ডাটা সেটে। স্প্যাম মেসেজের ক্ষেত্রে ডাটার পরিমাণ কম, কিন্তু মেসেজেসগুলো আসলে লেন্থে অনেক বড় বড়, এবং এই কারণেই আমরা আমাদের আগের বাইমোডাল ডিস্ট্রিবিউশনটাকে দেখতে পারতাম। এবং এটাও এদিক থেকে সত্য যে যে সকল মেসেজ স্প্যাম না, সেই সকল মেসেজও আসলে অনেক লম্বা লম্বা হইতে পারে। কিন্তু যে সকল মেসেজ স্প্যাম, অ্যাডের জন্য মেসেজ অথবা স্ক্যাম মেসেজ, ওই সকল মেসেজগুলো স্বভাবতই বড় হবে, কারণ তাদেরকে আপনাদের স্যাটিসফাই করতে হবে যেন আপনি তাদের ওই স্ক্যামটাতে পড়েন অথবা আপনি তাদের প্রোডাক্টটা কিনেন। এই কারণে ডিসক্রাইব করতে হবে আপনাদেরকে। এই কারণে সেই মেসেজগুলোর লেন্থ বেশিরভাগ সময়ই বড় হয়। কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন আরও কিছু জিনিস দেখতে পারবেন, তার ভেতরে একটা হচ্ছে যে অলমোস্ট যে সকল স্প্যাম মেসেজগুলো আছে তাদের মেসেজগুলার লেন্থ ডিস্ট্রিবিউশন একটা জায়গাতে ঠাস করে ড্রপ হইতেছে। সো এখান থেকে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এই স্প্যাম মেসেজগুলা একটা নির্দিষ্ট ফরম্যাট মাইনা চলে, এবং এই কারণেই আমরা এইরকম ডিস্ট্রিবিউশনটাকে দেখতে পারতেছি। এবং এই ডিস্ট্রিবিউশনটা আমরা বুঝতে পারলাম জাস্ট এখানে একটা নতুন ফিচারকে অ্যাড করার মাধ্যমে। আমরা যদি এই ফিচারটাকে অ্যাড না করতাম তাহলে বিশাল বড় ঝামেলা হয়ে যেত। সো আমরা এটা নিয়ে আরো অনেক ধরনের ঘাটাঘাটি করব, কাহিনী তো হবেই, আর অনেকগুলা ভিডিও করতে হবে, যেহেতু এটা ফুললি নতুন টপিক। আমরা স্ট্রিং ডাটা নিয়ে কাজ করতেছি, সেহেতু অনেক বেশি প্যারার পদ্ধতিও যাইতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে আরো অনেক জিনিস। আমরা ডিস্ট্রিবিউশনটাকে একটু বুঝতে পারলাম, এবং আমরা আস্তে আস্তে আমাদের ডাটাগুলোর উপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কনসেপ্টগুলোকে ব্যবহার করা শুরু করব, এবং কিভাবে সেগুলোকে আরো অপটিমাইজড ওয়েতে করা যায় সেগুলোও দেখাইতে হবে। সাথে ইন্টারেস্টিং জিনিস কত কিছু আছে ভাই, কত কিছু আছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা না করে তাও করে দিন, কারণ মেলা কষ্ট হইতেছে। আর আমার সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আমার শান্তি লাগে। এই কারণে আমি কি কিউট ভাই, আমার চেহারাও আপনাদের জীবনে দেখতে নেই। আমি যদি কিউট না হইতাম তাইলে আপনারা হয়তো বা সাবস্ক্রাইব না করতে পারতেন, কিন্তু আমি ভাই কিউট। আমার প্রোফাইল পিকচারটা দেখছেন, আমি কি কইতেছি ভাই। পুরো ভিডিওতে আবার কথা হবে বয়স।